লাইসেন্সের জন্য আবেদন করেনি ৫,০০০ হাসপাতাল। আগ্রহী স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন চীনা ভ্যাকসিনের ট্রায়ালে। অলস রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্যের কারণে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এটি নিউজ দেখছেন। ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহজাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে ৫,০০০-এর বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এখনো লাইসেন্স নবায়নের জন্য আবেদনই করেনি। ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নের সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। এরপর দেশে লাইসেন্স ছাড়া কোনো হাসপাতাল চালু থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল তারা। আরও জানাচ্ছেন নাসিয়া আফরিন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র ফুটে উঠেছে করোনাকালে। করোনা টেস্ট নিয়ে রিজেন্ট জেকেজি প্রতারণার পর ভয়াবহ বাস্তবতার কথা জানল জনগণ। লাইসেন্স ছাড়াই চলছে অনেক হাসপাতাল। কারো লাইসেন্স থাকলেও বছরের পর বছর তা নবায়ন করা হয়নি। সব চলছে ম্যানেজ করে। চরম অনিয়ম প্রকাশের পর শুরু হয় বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নের তোড়জোড়। অনলাইনে লাইসেন্স নবায়নে নানা জটিলতা সহ অতিরিক্ত সময় লাগার অভিযোগ করেন হাসপাতালের মালিকরা। জটিলতার কারণ অনুসন্ধান এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করতে ৮ আগস্ট সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে টাস্কফোর্স কমিটি। আমরা চাই না কোনোভাবেই যে লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান চলুক। যারা এই লাইসেন্স নবায়ন প্রক্রিয়া এবং লাইসেন্স গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আসবে না, আমরা ওই সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেব। ২০১৮ সালের সেপ্টেম্বরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন ফি এবং নবায়ন ফি ৫,০০০ থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৫০,০০০ ও সর্বোচ্চ ২.৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। আর এবারে লাইসেন্স পেতে আরোপ করা হয় বেশ কটি শর্ত। স্বাস্থ্য অধিদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। রেজেন্ট বলেন বা অন্য ২-৩টা ক্লিনিকে যেগুলো আমরা দেখেছি, গণমাধ্যম যেগুলো আসে, তারা কিভাবে পেল, কিভাবে তারা চিকিৎসা করলো, এটাই তো আমি বুঝে উঠতে পারি না। এবং আমাদের মধ্যে কেউ যাতে না করে, আমরা বারবার ঘনভাবে তাদেরকে সতর্ক করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের লাইসেন্স দেয়া ও নবায়ন অনলাইন ভিত্তিক হওয়ায় দুর্নীতির সুযোগ কমছে। জনবল সংকটের জটিলতা কাটিয়ে নজরদারি অব্যাহত রাখবে বলেও জানায় অধিদপ্তর কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় ১২,৩৫৫টি প্রতিষ্ঠান অনলাইনে প্রবেশ করেছে, তবে এখনো কমপ্লিট হয়নি। প্রায় ৪,৫৯৫টা প্রতিষ্ঠানের লাইসেন্স দিতে পেরেছি। আর কিছু আছে আমাদের ইন্সপেকশন ডান হয়েছে, ওয়েটিং ফর ইন্সপেকশন আছে কিছু। এই ৩টে যোগ করলে প্রায় ৯,০০০-এর কাছাকাছি। আর যারা পেন্ডিং অবস্থায় আছে তারা হয়তো কিছু সংশোধনী করলে তারা ওই আমাদের ওয়েটিং ফর ইন্সপেকশন, অর্থাৎ আমরা এই বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমরা বেশ সাড়া পেয়েছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হলেও আবারও পাঠে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাসে প্রথম দিকে সাড়া থাকলেও এখন বেড়েছে উপস্থিতি। এর মধ্যেই অনলাইন ক্লাস সচল করতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। আমিনুল ইসলামের রিপোর্ট। কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান যখন বন্ধ হয়ে গেল, তখন ভার্চুয়ালি আবার তা চালুর চেষ্টা করলো কয়েকটি বিশ্ববিদ্যালয়। তবে প্রথম দিকে শিক্ষার্থীদের খুব বেশি সাড়া পায়নি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের ভার্চুয়াল ক্লাসে পাঠদান শুরু হলে প্রথম কদিন ৭০% শিক্ষার্থী অংশ নিলেও কয়েকদিনের মধ্যেই তা ৩০% নেমে আসে। তবে ২ মাস পর আবারও ভার্চুয়াল পাঠে আগ্রহী হয়েছে শিক্ষার্থীরা। আমার ক্লাসে ৭০ থেকে ৮০% শিক্ষার্থী কিন্তু উপস্থিত ছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতে শিক্ষার্থীদের কাছ থেকে এটা একটা প্রবল বাধা আসে। কোনো শিক্ষার্থী দাবি জানালেন যে তাদের ডিভাইস নেই, কোনো শিক্ষার্থী দাবি জানালেন যে তাদের যে মোবাইল ডাটা বা ইন্টারনেট ডাটা প্রয়োজন সেটার সুযোগ সুবিধা নাই। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল করে অনেকটা ছাত্রছাত্রীদের বাধ্য করা হলো যে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নাই।
ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। কোনো কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করেছে। জুলাই মাস থেকে দ্বিতীয় সেমিস্টার আমরা শুরু করি। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যারা সত্যিকার অর্থে যারা খুবই আপনার আর্থিকভাবে অসচ্ছল সমস্যা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিব। যেটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছে আপনার প্যান্ডেমিকটা। আমরা আসলে জুমের সাথে পরিচিত ছিলাম না বা আমাদের অনলাইন ক্লাসের সাথে কোনো সময় দরকার হয়নি, কিন্তু এখন আমরা সবাই কিন্তু এখানে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা আরো খুবই চমৎকার আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাচ্ছি, যেটা A2I আবিষ্কার করেছে। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরীক্ষা নিতে পারবো, অ্যাটেন্ডেন্স নিতে পারবো, তারপরে আপনার ট্রান্সক্রিপ্ট দিতে পারবো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস শুরু হলে প্রথম দিকে অনেকে সমালোচনা করেন দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পিছিয়ে যাবার ভয়ে। তবে এবার তাদেরকেও ডিভাইস দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এখন উচ্চশিক্ষায় ক্লাসরুমের বাইরে ডিজিটাল শিক্ষা পদ্ধতিকে আরো জোরদারের পরিকল্পনা চলছে। প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে, আমরা সেটা ব্যবহার করব। ভবিষ্যতে সেটার জন্য আমরা নীতিমালা করছি, অনলাইন এডুকেশনের নীতিমালা করছি। ভবিষ্যতে যদি করোনা পরবর্তীতে না থাকে, দুর্যোগ না থাকে, সেখানেও আমরা প্রযুক্তির ব্যবহার চালিয়ে ভালো শিক্ষা, উন্নত শিক্ষা, উচ্চমানের শিক্ষা যাতে এনশিওর করা যায় সেদিকে আমরা কাজ করব। সেখানে আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যারা স্বেচ্ছায় পরীক্ষামূলক টিকা নিতে আগ্রহী শুধুমাত্র তাদেরই দেয়া হবে সিনোভ্যাকের টিকা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত এবং দূতাবাসের স্বেচ্ছাসেবী চীনা নাগরিকরাও এই টিকা ট্রায়ালে অংশ নেবেন। করোনার ভ্যাকসিন নিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক। এখনও সংক্রমণ বেশি থাকায় আদর্শ জায়গা হিসেবে বাংলাদেশে টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তাব দেয় সিনোভ্যাক। বাংলাদেশে ট্রায়ালটি পরিচালনা করবে আইসিডিডিআরবি। যে কোনো ভ্যাকসিন আসুক তার তো ট্রায়াল লাগবেই। সিনোভ্যাক ও আইসিডিডিআরবির প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক এবং দেশীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা স্বেচ্ছায় এগিয়ে আসবেন তাদের দেহেই এই টিকা প্রয়োগ করা হবে। প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন তাদেরকে আগে করা হোক। চাইনিজদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে তাদের যে বিভিন্ন পর্যায়ের যে নাগরিকরা রয়েছেন, বাংলাদেশে কাজ করেন, এম্বাসির লোকরা আছে, তাদের উপরেও এই কোম্পানি ট্রায়াল করবে। যারা স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। 18 মাস ধরে পরিচালিত হবে তৃতীয় ধাপের এই ট্রায়াল। এতে অংশ নেওয়া অর্ধেকের শরীরে ভ্যাকসিন এবং বাকিদের শরীরে প্লাসিবো প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে। তাই পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্তভাবে কার্যকর ভ্যাকসিন পেতে যথেষ্ট সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে ভ্যাকসিন ট্রায়াল এত তাড়াতাড়ি কোনোটাই হয় না। সারা পৃথিবীতে এখন পর্যন্ত এত শর্ট টাইমে কোনো ভ্যাকসিন হয়েছে এরকম কোনো নজির নাই, ইতিহাস নাই। এখানে অনেকগুলো মেথোডোলজি কম্প্রোমাইজ করে সবাই চেষ্টা করতেছে, যেহেতু ইনফেকশন এখনো অ্যাক্টিভ। মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা। অলস রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটিও এমনই সুপারিশ দিয়েছে। এদিকে রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও ঘনীভূত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরাফাত সিদ্দিকের রিপোর্ট। 2017 সালের আগস্টে যে শিশু বাংলাদেশে ভূমিষ্ঠ হয়েছিল তার বয়স এখন 3 বছর। উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, গত 3 বছরে বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুর সংখ্যা 75,000-এরও বেশি। গড়ে প্রতি ঘন্টায় 3টি শিশুর জন্ম হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা নারীদের সচেতন করে তুলতে না পারলে এই সমস্যা বেড়েই চলবে। আমাদের উচিত হবে আমাদের এনজিও সংস্থার মাধ্যমে তাদের নারী সমাজকে, তাদের যে ধর্মান্ধতা আছে, তাদের যেসব সামাজিক পশ্চাৎপসরতা আছে, সেগুলো থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে একটা উন্নত নাগরিক হিসাবে গড়ে তোলা এবং ফার্টিলিটি রেটটা কিন্তু ওইভাবেই কমাতে হবে এবং সেটাই একমাত্র অ্যাকসেপ্টেবল ওয়ে। শুধু জন্মহারেই নয়, অপরাধ প্রবণতার দিক দিয়েও এগিয়ে আছে অলস থাকা রোহিঙ্গারা। মাদক, ইয়াবা চোরাচালান, মানব পাচারের মতো ঘটনায় রোহিঙ্গাদের জড়িয়ে পড়া ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী। গুরুতর এসব অপরাধে জড়িয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে বন্দী আছে 1273 জন রোহিঙ্গা। এই রোহিঙ্গারা
যদি ধরেন বাংলাদেশে আমরা আশ্রয় না দিতাম, অথবা আমরা বলতাম যে মানে তোমরা অন্য কোথাও চলে যাও আমাদের উপর দিয়ে, যেটা ইউরোপে হয়েছে, তার ফলে কিন্তু এই পুরো এলাকা কিন্তু ডিস্টেবিলাইজড হয়ে যেত। রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা ও জন্মহারে শঙ্কা প্রকাশ করে সম্প্রতি বেশ কিছু সুপারিশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এতে রোহিঙ্গাদের অলস বসিয়ে না রেখে উৎপাদনমুখী কাজে লাগানো, ক্যাম্পগুলোতে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রাখা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আইডল ব্রেন ইজ এ ডেভিলস ড্যাম, একটা প্রবাদ আছে। এই লোকগুলি যখন 11 লক্ষ লোক যখন অবসর থাকে, কাজ করে না, তাদের মাথার মধ্যে তো কুবুদ্ধি কিলবিল করে। কিন্তু তাদেরকে যদি এই 11 লক্ষ লোককে, যেগুলি আপনার কর্মক্ষম লোক, এগুলি যদি কাজে লাগানো যেত, সরকারি এবং এনজিওরা যদি সহায়তা করে ওদেরকে ব্যস্ত রাখে, তাহলে অপরাধটা ওখানে কম করে। সে সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে এত অলস মানুষের ব্যবস্থাপনা যে কোনো দেশের জন্যই কঠিন ও ব্যয়বহুল। তাই সমস্যা সমাধানের আগে অন্তত 5 লাখ রোহিঙ্গাকে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার যে সুপারিশ করেছে বাংলাদেশ, তার জন্য সব মহলকেই সোচ্চার হতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ফেসবুকের ফেক আইডির মাধ্যমে টাকা আত্মসাৎকারী চক্রের সদস্য 15 জন নাইজেরীয়কে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ও 5টি ডায়েরি। বৃহস্পতিবার পল্লবীর 11 নম্বর সেক্টর থেকে এদেরকে গ্রেফতার করা হয়। সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার সকালে এক ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক এই চক্র ফেসবুকের ফেক আইডি ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশেও চক্রটি বন্ধুত্বের নামে প্রতারণা করেছে। যে কোনো আইডি কি তারা চেক করে বাংলাদেশের মধ্যে যারা একটু আর্থিক অবস্থার ছবিতে বোঝা যায় না ব্যাকগ্রাউন্ড ভালো, এদের সঙ্গে আসলে তারা ফ্রেন্ডের প্রস্তাব পাঠায় এবং এই ফ্রেন্ডের প্রস্তাব পাঠানোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইন্টিমেসি তৈরি করে। অনেকগুলো চক্র এখনও আছে অ্যাক্টিভ। ফরেনার্স কন্ট্রোল অ্যাক্টে আমাদের পরিষ্কার বিধান আছে যে অবৈধভাবে বাংলাদেশে থাকার সুযোগ নেই। প্রচলিত আইনে যেটা বিধানটা বললেন যে সাজা হয়ে থাকে, সাজা ভোগ করে তারপর তাদের এখান থেকে যেতে হবে। তদন্ত শেষে চার্জশিট যখন করব, আমরা কিন্তু এই বিষয় কোনোটাকে বাদ রাখবো না। 3টা নিউজ আওয়ারের সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। নাখালপাড়ার স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা। শরীয়তপুরে মিথ্যা মামলায় মা জেলে, আতঙ্কিত 4 শিশু। লাইসেন্সের জন্য আবেদন করেনি 5000 হাসপাতাল। আগ্রহী স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন চীনা ভ্যাকসিনের ট্রায়ালে। অলস রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্যের কারণে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। স্ত্রী ফারজানা আক্তার সুমিকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী হাসমত আলী। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাখালপাড়ার আশা এনজিওর এই অফিসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন ফারজানা আক্তার সুমি। মাছ ব্যবসায়ী হাসমত আলীও থাকতেন তার সাথে, কিন্তু তাদের মধ্যে মতের অমিলের কথা জানতেন প্রতিবেশীরাও। বাপ মার সাথে 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 একটা কি মনোমালিন্য ছিল, ছেলে চেয়েছিল এটা মীমাংসা করার জন্য। একটু দ্বন্দ্ব ছিল জামাই বউর ভিতরে, মাঝে মধ্যে এই বহু জামাইকে সন্দেহ করতে, জামাই বউকে সন্দেহ করতে, এই জিনিসটা আর কি তাদের ভিতরে বেশি ছিল। বৃহস্পতিবার রাতেও হাসমত আলীর সাথে ঝগড়া হয় স্ত্রী সুমির। তখন এই ঝগড়া মেটানোর চেষ্টা করেছিলেন তাদের বড় ছেলে। আমার মা আলাদা থাকতে চায়, এ কারণে আমার আব্বু একটু সন্দেহ করতো। আগে আমাকে 2-3 বার ফালাই ছুঁয়ে গেছে, তখন কালকে আমি এটা নিয়ে মিট করলাম, মানে বুঝাই দিলাম যদি তোমরা এরকম করো তাহলে আমরা থাকতে পারবো না। এটা বললা তখন দুজন রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমার আব্বু বলছে রিফাত তুই একটু বাইরে যা,
আর তোর আম্মুর কথা আছে এটা বললে আমি একটু বাইরে গেলাম, 20 মিনিট পরে যাই দিই দরজা মতো সব আটকানো। শুক্রবার সকালে পুলিশ দরজা ভেঙে ঘরের দুজনের মৃতদেহ দেখতে পায়। সুমির মাথায় আঘাতের চিহ্ন ছিল, আর হাসপাতালের মরদেহ ছিল ঝুলন্ত। প্রত্যক্ষ যে সাক্ষী তার ছেলেই, সেই বলছে যে তার মা এবং বাবা একসাথে ঢুকছে এখানে, পরবর্তী পর্যায়ে দরজা বন্ধ পায়। এতে আমরা মনে করছি এটাই যে এই ছেলের মাকে প্রথম তার স্বামী শ্বাসরোধে হত্যা করেছে, হত্যা করার পরে তার স্বামী নিজে আত্মহত্যা করেছে। শুধু কি আত্মহত্যা, না এই ঘটনার পেছনে অন্য কেউ আছে তা খতিয়ে দেখতে পুলিশ অপমৃত্যুর মামলা করবে। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রত্নার মর্মান্তিক মৃত্যুতে দায়ী গাড়ি চালকের দ্রুত বিচার ও সাইকেল লেনের দাবি নিয়ে 10 কিলোমিটারের ভার্চুয়াল দৌড় ও মানববন্ধন হয়েছে রাজধানীতে। সকাল 7টায় চন্দ্রিমা উদ্যান থেকে শুরু হয় 10 কিলোমিটারের ভার্চুয়াল রান ফর রত্না। সেখান থেকে সংসদ ভবন, মিরপুর রোড, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে দৌড় শেষ হয়। এছাড়াও ফেসবুকে ব্যক্তি পর্যায়ে অনেক দৌড়বিদ নিজ নিজ এলাকা থেকে যোগ দেন এই প্রতিবাদী দৌড়ে। শাহবাগে মানববন্ধন করেন দৌড়বিদ, সাইক্লিস্ট আর পর্বতারোহীরা। এ সময় তারা শহরের রেশমা নাহার রত্নার নামে আলাদা সাইকেল লেনের দাবি তোলেন। গত 5 আগস্ট হাতিরঝিলে দৌড় শেষে সাইক্লিং করে বাসায় ফেরার পথে চন্দ্রিমা উদ্যানের সামনে মাইক্রোবাসের চাপায় মারা যান রত্না। সুষ্ঠু বিচার এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি সেই ড্রাইভার, সেই গাড়ির মালিক যারা অতি সহজেই এরকম গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়, তারপর খুঁজে বার করে আমরা একটা ছবি দেই, কিন্তু তারপর আর কোনো সেটার ফলো আপ থাকে না। তো এবার যেন অন্তত সেটা হয়। দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড আর না ঘটে, পাশাপাশি একটি নিরাপদ সড়ক, যেই সড়ক দিয়ে প্রতিদিন কোটি কোটি মানুষ চলাচল করে তারা নিরাপদে যেন বাড়ি ফিরতে পারে, তার বাবার কাছে ফিরে যাবে, তার মায়ের কাছে ফিরে যাবে, সেই নিরাপদ সড়কটুকু, এটা শুধু আজকে আমাদের একার দাবি না, এটা আজকে পুরো বাংলাদেশের দাবি। সিনহা হত্যা মামলায় অভিযুক্ত ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালের 4 দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অর্পণ, তাদের তো 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এছাড়াও আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। যে কথা বলছিলেন আসলে ঠিক অল্প কিছুক্ষণ আগেই ওসি প্রদীপ, এসআই নন্দদুলাল এবং পরিদর্শক লিয়াকতকে কক্সবাজার আদালত চত্বরে আনা হয়েছে। আপনি নিশ্চয় জানেন তারা র্যাবের রিমান্ডে ছিল। রিমান্ড শেষে তাদের কাজকে কক্সবাজারের যে বিজ্ঞ সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে, তামান্না ফারার আদালত, সেখানে তাদের কাজকে সুপর্দ করা হবে। পাশাপাশি তাদের আরও 4 দিনের রিমান্ড যাওয়ার জন্য র্যাবের একটি আবেদন কক্সবাজারের টেকনাফের 31শে জুলাই রাতে যেদিন ঘটনাটি ঘটেছিল, আসলে সেদিন সরাসরি সেই হত্যাকাণ্ডের সাথেই সম্পৃক্ত ছিল লিয়াকত। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি গতকালকে। আমরা নিশ্চয়ই এটি নিউজের মাধ্যমে দেখিয়েছি দর্শকদেরকে। গতকালকে 2 জন এপিবিএন এর সদস্য এখানে এসে তারা আসলে জবানবন্দি দিয়েছেন। তার আগের দিনও এপিবিএন এর আরেক সদস্য আব্দুল্লাহ সেও জবানবন্দি দিয়েছেন। আসলে জবানবন্দিতে তারা বারবার উল্লেখ করছেন লিয়াকত, পরিদর্শক লিয়াকত সেখানে আসলে শিকারের মতো অবস্থান করছিলেন এবং তাদের পরিদর্শক লিয়াকত এবং তাদের সঙ্গীয় যে পুলিশ সদস্যরা ছিল, অর্থাৎ অভিযুক্ত সিনহা হত্যায় যারা অভিযুক্ত হয়েছে, তারা সকলেই সেদিন এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল। আসলে সেই সময় এবিপিএন এর 3 সদস্য তারা খুবই অসহায় ছিল এবং সেই চেকপোস্টের নিয়ন্ত্রণই তারা নিয়ে রেখেছিল। আমি কক্সবাজার আদালত চত্বরে বর্তমানে অবস্থান করছি। ঠিক অল্প কিছুক্ষণ পরে এখানে তামান্না ফারার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে এবং শুনানির পরবর্তীতে আদালত যে সিদ্ধান্তটি দেন, আসলে সেই সিদ্ধান্তটি, যেহেতু র্যাবের পক্ষ থেকে আরো 4 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে, শুনানি শেষে আদালত কি সিদ্ধান্ত দিচ্ছে সেই বিষয়টি আবারও আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো। মুনিয়া। ধন্যবাদ অর্পণ আপনাকে। দর্শক, সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডে আবেদন করা হয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া। যাচ্ছি পরবর্তী খবরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নির্মিত ডকু ফিল্ম বায়োগ্রাফি অব নজরুলের ট্রেলার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার রাতে অনলাইনে ফেরদৌস খান পরিচালিত ডকু ফিল্মটি ট্রেলার এর উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্ত এবং কবি নাতনি খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী। প্রায় 1.5 ঘন্টার এই তথ্যচিত্রটি ইতোমধ্যে সেন্সর পেয়েছে।
করোনা পরিস্থিতির উন্নতি হলে ঢাকা ও কলকাতায় প্রদর্শনী শুরু হবে। আজ ২৮ আগস্ট, নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গণহত্যা দিবস। গণহত্যার এত বছর পার হলেও শহীদদের স্মৃতি রক্ষায় নেই কোনো সরকারি পদক্ষেপ। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর রাজাকারদের সহযোগিতায় গ্রামবাসীদের ধরে নিয়ে যায় পাকুড়িয়া ইউনাইটেড স্কুল মাঠে। কয়েক দফা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে ১২৮ গ্রামবাসীকে। মাঠের পাশেই তাদের দেয়া হয় গণকবর। হত্যাকাণ্ডের সময় ভাগ্যক্রমে বেঁচে যান ১৯ জন। স্বাধীনতার ৪৮ বছর পার হলেও কোনো উন্নয়ন হয়নি গণকবরের। শহীদ পরিবারদের অনেকেই এখন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। এ নিয়ে গণমাধ্যমে অনেকবার সংবাদ প্রকাশিত হলেও সরকারিভাবে কোনো স্বীকৃতি বা ভাতা দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গণকবর নামে সরকার থেকে তদন্ত আসছিল, টিএও তদন্ত করেছিল, কিন্তু না, কোনো উন্নতি হয়নি। যারা এখনো আহত অবস্থায় আমাদের মাঝে জীবিত রয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং জাতীয় স্বীকৃতি আমরা দাবি জানাচ্ছি। শিশুদের ঝগড়া থেকে মিথ্যা মামলা, কারাগারে মা, পালিয়ে বেড়াচ্ছেন বাবা, আতঙ্কে দিন কাটছে ৪ শিশুর। শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ৪ সন্তান নিয়ে শরীয়তপুরের নড়িয়ার ধূপখাড়া গ্রামের বাড়িতে থাকেন নূরজাহান বেগম। স্বামী ইয়াসিন সৈয়াল চট্টগ্রামে ফেরি করে কাপড় বিক্রি করেন। গত ৩ আগস্ট নূরজাহানের ৮-৯ বছর বয়সী ছেলে মজনু ও মোজাম্মেলের সঙ্গে ঝগড়া হয় প্রতিবেশী সালাম ব্যাপারীর ছেলে আব্দুল আহাদের। এক পর্যায়ে মাথায় আঘাত পায় ৭ম শ্রেণীতে পড়ুয়া আহাদ। ওই দিন সালাম ব্যাপারী লোকজন নিয়ে নূরজাহান ও তার ছেলে মেয়েদের মারধর করে। রাতে নূরজাহান বেগম নড়িয়া থানায় লিখিত অভিযোগও করেন। মারতে মারতে আদামরা বানায় লেছে, আমি টিকতে না পেরে হাতে ফিটকারি পটলা ছিল, এটা মেলা মাসি আছে, মাথা যা পুরা মাথা কেটে গেছিল। সুফলের আব্বু আমাদের বাসায় আয়সা মানে আমার ছোট ভাইরা মারধর করছে অনেক, তারপর আম্মু ধরতে গেছে, আম্মুরও মারছে। ২১ আগস্ট সালামের স্ত্রী শিউলি বেগম উল্টো একটি মামলা করেন। ফিটকিরির আঘাতে আহত হলেও মামলায় অভিযোগ করা হয় নূরজাহান আহাদকে মাথায় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। অথচ এই মামলার বাদী ও সাক্ষী ঘটনার সময় উপস্থিতি ছিল না। ওখানে যে লোকজন যারা ছিল তারাই তো সবাই কে ছিল স্পেসিফিক বলেন? এখানে তো বাজার লোকজন ছিল। না, আপনি জানলেন কেমনে? সে বটি দাও দিয়ে করেছে। ওইখানে এই লোকজন যারা ছিল তারাই বলছে। আমার যে একটা সাক্ষী দিছে, আমার তো জিজ্ঞাসা করবো কি হয়েছে আসলে বিষয়, আমি কিছুই জানি না ভালো মন্দ, এইটা তো কোনো সাক্ষী হয় না। ওই রাতেই নূরজাহানকে গ্রেপ্তার করে নড়িয়া থানা পুলিশ। পরদিন তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সম্পূর্ণ মিথ্যাভাবে মামলাটা থানায় দায়ের করেছিল, পুলিশের সাথে পুলিশকে প্রভাবিত করে। পুলিশ সেই ওই বাদীপক্ষে প্রভাবিত হইয়া সম্পূর্ণ অন্যায়ভাবে আমার আসামিকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে যতটুকু জানতে পেরেছি এবং স্থানীয় সাক্ষী আমাদেরকে বলেছেন যে তারা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, সেই মহিলা এই ঘটনার সাথে জড়িত ছিলেন না এবং ওই সময় উপস্থিত ছিলেন না। তদন্ত সাপেক্ষে এই মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যেকটা ঘটনায় তো আমি যাই না, আমার সাব ইন্সপেক্টররা যাদেরকে দিই তারা যায় তদন্ত করে, তারা তদন্ত করে আমাকে যেভাবে বলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিই ভাই। তো আমি ভিডিও এবং ছবি দেখছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যা আগে ছিল 15%। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বৃহস্পতিবার থেকেই নতুন ভ্যাটের হার কার্যকর হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি জানিয়েছে ভ্যাট 10% কমলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমছে না। আইএসপিএবির তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন প্রায় 3.5 কোটি গ্রাহক। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
টানা বৃষ্টি, উজানের পাহাড়ি ঢল ও নদ নদীর পানি উপচে এবারের বন্যায় টাঙ্গাইলের 10 উপজেলার কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে পিরোজপুরে নদী ও খালের পানি কমলেও মাঠে থাকা পাকা আউশ ধানের ক্ষতির আশঙ্কায় দিন কাটছে চাষিদের। টাঙ্গাইল ও পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যায় দীর্ঘ সময় ধরে পানির নিচে তলিয়ে থাকায় টাঙ্গাইলের 10 উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের সব ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। অনেক ফসল সহ আবাদি জমি নদী ভাঙনেও বিলীন হয়েছে। নষ্ট হয়েছে ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন, বীজতলা সহ বিভিন্ন সবজি বাগান। জেলার লক্ষাধিক কৃষক চরম হতাশায়। আমার তিল, পাট এর বন্যা সর্বনাশ হয়ে গেছে। বন্যা ধান পাট আমার কিছু কাটা হয়নি, সব ধুয়ে গেছে। আর গরিব মানুষ আবার টাচের খাইবা গেলে খাই, কিছুই নাই। ভুট্টা বুনছিলাম 5 বিঘা, সব শেষ। ধান বুনছিলাম 5 বিঘা, তাও সব। অন্যদিকে কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানিতে পিরোজপুরের 7 উপজেলাই প্লাবিত। পানি বাড়তে থাকায় পাকা আউশ ধান কাটতে পারেননি অনেক কৃষক। অতিরিক্ত পানির কারণে আমন ধানের চারা রোপণেও সমস্যায় পড়তে হয়েছে। সামনের দিনগুলো নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বন্যার কারণে ধান দাইতে পারি না, ধান সব পানিতে ডাববে গেছে জায়গায় জায়গায়। পরবর্তী ধানের জিয়ারি গুণে ধান কমই যাইবে, হারবার রোয়া ফাড়া ক্ষতি যেতেছে। বন্যার কারণে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ক্ষতি যেটা হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা এটা পুষিয়ে নিতে পারব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো বাইজিএসটি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে: মেসি থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন বার্সেলোনার সভাপতি। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। জাপানের জাতীয় গণমাধ্যম এনএইচকে জানায়, তার ভগ্ন স্বাস্থ্যের কারণে সরকারের কর্মকাণ্ডে কোনো বিঘ্ন ঘটুক তা চান না আবে। তবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন ভালো আছেন আবে। তাদের দাবি 2 বার হাসপাতালে যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে এই জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন মেয়াদের আরও 1 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না আবে। 8 বছর ধরে প্রধানমন্ত্রী পদে আসীন শিনজো আবে হচ্ছেন সবচেয়ে বেশি সময়ে জাপানের রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনীতিবিদ। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করে দেবেন তিনি। আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির মনোনয়ন গ্রহণ করে একথা বললেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির ভার্চুয়াল সম্মেলনের শেষ দিনে হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মহত্বকে ধ্বংস করে দিয়েছেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেন। বলেন, তিনি নির্বাচিত হলে দাঙ্গাবাজদের রাজত্বে চলবে যুক্তরাষ্ট্র। এ সময় আবারও 4 বছরের জন্য তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এমন এক সময় একথা বললেন ট্রাম্প যখন করোনা মহামারী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায়, অর্থনৈতিক দুরবস্থা ও পুলিশের হাতে একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যা ও নির্যাতনের জন্য তার প্রশাসনকে দুষছেন সবাই। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে তার থেকে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে ঝড়ে গাছ পড়ে 4 বছরের এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির রাজধানী মেলবোর্নের উপকণ্ঠে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঝড়ের কারণে 95,000 বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে বাঁধ ভেঙে দূষিত পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে করে লাইনে দূষিত পানি ঢুকে খাবার পানির সংকটে পড়ে প্রায় 2.5 লাখ পরিবার। জরুরি সাহায্য চেয়ে 2100টি ফোন কল আসে। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 2 মাস ধরে লকডাউনে আছে মেলবোর্ন। ভিক্টোরিয়া প্রদেশে করোনায় এ পর্যন্ত 500 মানুষের প্রাণহানি হয়েছে।
he could not be saved. And in another incident in Fernshaw, that's in Melbourne's east, a 36-year-old woman was a passenger in a ute that was travelling on the... has lashed parts of the state, toppling trees. খেলার খবর। লিওনেল মেসি বার্সেলোনায় থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন ক্লাবের সভাপতি জোসেফ মারিয়া বার্তামেও। এ নিয়ে খবর প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। মেসি বার্ত সাপেক্ষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, কেননা মেসির মতো বিশ্বসেরা ফুটবলারকে বার্সা কিংবা বার্তামেও কেউই ছাড়তে চান না। লিওনেল মেসিকে বার্সেলোনা ছেড়ে নিজ শহর রোসারিওতে ফেরার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনার লাখ লাখ মেসি সমর্থক। মেসির ঘরে ফেরার দাবিতে দেশটির রোসারিও শহরে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। তাদের দাবি, স্পেন ছেড়ে দেশের ফুটবলে খেলতে আসুক মেসি। তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ আবারও ফিরবে। ফুটবল জাদুকর লিওনেল মেসি, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইনদের। 25 আগস্ট হঠাৎই বার্সা ছাড়ার জন্য নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন। এরপরে আলোচনা শুরু হয় মেসিকে নিয়ে। বিশ্বসেরা এই ফুটবলার সত্যি কি বার্সা ছাড়ছেন, ছেড়ে কোথায় যাচ্ছেন, এমন গুঞ্জনে মুখর বিশ্বের গণমাধ্যমগুলো। সময় সেরা এ তারকা ফুটবলারকে দলে নিতে প্রতিযোগিতায় নেমেছে ম্যান সিটি, পিএসজি, ম্যানিউর মতো বড় ক্লাব। এসব ছেড়েই মেসি ঘরে ফিরুক, এমনটাই চান আর্জেন্টিনার মানুষ। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। লাইসেন্সের জন্য আবেদন করেনি 5000 হাসপাতাল। আগ্রহী স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন চীনা ভ্যাকসিনের ট্রায়ালে। অলস রোহিঙ্গাদের কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্যের কারণে পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নাখালপাড়ার স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা। শরীয়তপুরে মিথ্যা মামলায় মা জেলে, আতঙ্কিত 4 শিশু। মেসি থাকার ঘোষণা দিলে পদত্যাগ করবেন বার্সেলোনার সভাপতি। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস N এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।